আমি দেখানোর চেষ্টা করব পুলিশের যারা অফিসিয়ালরা এসছেন প্রায় 4 থেকে 5 জন, তারা ভেতরে যাওয়ার পর এই যে বাইরের যে সুবিশাল দরজা দেখতে পাচ্ছ, এই দরজা কিন্তু ভেতর থেকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। হরিশ মুখার্জি স্ট্রিটের এই যে বাড়ি শান্তিনিকেতন 188A হরিশ মুখার্জি স্ট্রিটে, এই বাড়িতে আচমকাই আজ লালবাজার থেকে পুলিশের বেশ কয়েকজন অফিসিয়াল তারা এসে পৌঁছন, দরজায় নক করেন এবং তারপর ভেতরের যারা নিরাপত্তারক্ষীরা রয়েছেন তারা এসে দরজা খুলে লালবাজার থেকে আসা ওই পুলিশ অফিসিয়ালদের ভিতরে নিয়ে যান। ভেতরে তারা এখন কথা বলছেন, তবে কি কারণে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য আমরা দেখতে পাচ্ছি যে বেরিয়ে আসছেন পুলিশ আধিকারিক যারা যারা এসেছিলেন, তারা বেরিয়ে আসছেন। একটি বড় এলইডি টিভি সেটিকে নিয়ে বেরিয়ে আসছেন একজন পুলিশ অফিসার। একটি বড় এলইডি টিভি বাড়ির ভেতর থেকে খুলে নিয়ে আসা হলো এবং সেই গাড়িটি দেখতেই পাচ্ছ কলকাতা পুলিশের এই গাড়িতে তোলা হচ্ছে। এই টিভি নিয়ে যাওয়া হবে, কিন্তু কেন খুলে নিয়ে যাওয়া হচ্ছে সেই বিষয়টা এখনো পর্যন্ত যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা তারা কিন্তু একবারও বললেন না। দেখানোর চেষ্টা করবো কলকাতা পুলিশের এই গাড়ি, কিন্তু এই গাড়িটি কলকাতা পুলিশের গাড়ি। কলকাতা পুলিশের দুজন অফিসার যারা ভেতরে ঢুকেছিলেন তারা কিন্তু এই গাড়ি নিয়ে আসছে সেই এলইডি টিভি যেটা এই বাড়ির ভেতরে ছিল, কিন্তু কেন এই এলইডি টিভি খুলে নিয়ে যাওয়া হলো সেটা কিন্তু স্পষ্ট করলেন না যারা পুলিশ অফিসাররা এসেছিলেন তারা। এই মুহূর্তে আমরা দেখতে পারলাম যে কলকাতা পুলিশের কয়েকজন অফিসার যারা আপনারা দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তার বাড়িতে কিন্তু কলকাতা পুলিশের একটি টিম এদিন আচমকাই দুপুরে চলে আসে এবং তারা দরজা খুলে বাড়ির মধ্যে ঢোকে। বেশ কিছুক্ষণ তারা সেখানে থাকে এবং তারপর একটা বড় মস্ত বড় একটা এলইডি টিভির মতো কিছু একটা এলইডি টিভি সম্ভবত সেটা নিয়ে তারা বেরিয়ে আসেন এবং গাড়ি করে আবার চলে যান। এবং পুলিশের আর একটা টিম তখনও ভিতরে ছিলেন, বাড়ির যারা সদস্য তাদের সঙ্গে সম্ভবত কথা বলছিলেন, কিন্তু আদৌ ভিতরে কি হচ্ছিল বা পুলিশ কি শুধুই ওই এলইডি টিভিটা খুলতে এসেছিলেন নাকি আরও অন্য কিছু ব্যাপার আছে। কারণ আপনারা জানেন কলকাতা পুরসভার তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বাড়ি 188/A হরিশ মুখার্জি রোডের এই যে বিখ্যাত বাড়ি যার পোশাকি নাম শান্তিনিকেতন, সেটা নিয়ে কিন্তু প্রচুর চর্চা হচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে বাড়ির কোন অংশটুকু অবৈধ সেটা বলা হোক, তারপরে তিনি তার জবাব দেবেন। এরই মধ্যে লালবাজারের যে টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন এবং এলইডিটা নিয়ে চলে যান, এটা নিয়ে কিন্তু জোর চর্চা হচ্ছে। এদিন দুপুর থেকে মূলত সংবাদ মাধ্যমের নজর ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে, কারণ যেখানে কলকাতা পুলিশ আচমকাই তার বাড়িতে আসে। বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও কোনো মহল মনে করছেন বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর শাসক দলের নেতা নয়, কিন্তু যখন তিনি তৃণমূল জমানায় শাসক দলের শুধু একজন মাত্র নেতাই নয়, সর্বোচ্চ নেতা ছিলেন, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, তখন তিনি Z+ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন প্রায় 2016 সাল থেকে। অর্থাৎ 10 বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় Z+ ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে আসছেন। এবং Z+ ক্যাটাগরির নিরাপত্তা মানে আপনারা জানেন তাদের অনেকগুলি বলয় থাকে, অনেকগুলি সিস্টেম থাকে, অনেকগুলি প্রোটোকল থাকে। এমনকি শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির মধ্যে অর্থাৎ শান্তিনিকেতনে কেউ যদি যান, তাদের যে জিনিসপত্র সেগুলো স্ক্যানিং হয় এবং যে স্ক্যানারটা তার বাড়িতে কলকাতা পুলিশ বসিয়েছিল সেটা কিন্তু কোনো বিমানবন্দর, বড় রেল স্টেশন বা কোনো বিরাট বড় কোম্পানিতে এরকম স্ক্যানার থাকে, আমরা আগেই দেখেছি। সেই স্ক্যানারও কিন্তু নিয়ে চলে যাওয়া হয়েছিল। এদিন এলইডি টিভিটা নিয়ে যাওয়া হলো, কিন্তু এই এলইডি টিভিটা কি শুধুই টিভি? সংশ্লিষ্ট মহল মনে করছেন এই এলইডি টিভির মধ্যে দিয়ে আসলে সিসিটিভিগুলো দেখা হতো, সিসিটিভিতে নজরদারি চালানো হতো। বিরাট বড় এলইডি টিভি তার শান্তিনিকেতন বাড়ির চারপাশে যে সিসিটিভিতে মোড়া ছিল, সেই সিসিটিভিতে নজরদারি চালানো হতো এই এলইডি টিভির মধ্যে দিয়ে এবং সেটা কলকাতা পুলিশই চালাতো। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি ক্ষমতায় আসায় এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি স্পষ্টতই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিশ্চয়ই থাকবে, কিন্তু আর 5 জন সাংসদ যে নিরাপত্তা পান সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় পাবেন। এক্সট্রা বা অতিরিক্ত নিরাপত্তা বহর রাখার কোনো প্রয়োজন নেই এবং তারপর থেকে ধাপে ধাপে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার যে এই হরিশ মুখার্জি রোডের যে বিখ্যাত শান্তিনিকেতন বিল্ডিং, সেখান থেকে কিন্তু পুলিশি নিরাপত্তা সরানো হয় এবং যেটুকু না পেলেই নয়, যে নিরাপত্তাটা পাওয়ার দরকার তার শুধুমাত্র একজন সাধারণ সাংসদ হিসাবে সেটাই তিনি পেয়ে থাকেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তায় যাতে কোনো ঘাটতি না হয় সেই নির্দেশও কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছিলেন। তারপর এদিন লালবাজার থেকে এসে এই যে এলইডি খুলে নিয়ে যাওয়া হলো, অনেকেই মনে করছেন বা সম্ভবত সেটাই
এই এলইডিতেই, এই বড় টিভিতেই কিন্তু সিসিটিভিতে নজরদারি রাখা হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই শান্তিনিকেতনের বিল্ডিংয়ের। কারণ এখনই গ্রেপ্তারি বা কোনো কিছুর তো প্রশ্ন উঠছে না, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট থেকে আপাতত রক্ষা কবচ নিয়ে রেখেছেন, এই সময়কালের মধ্যে তাকে কিন্তু গ্রেপ্তার করা যাবে না। হ্যাঁ, নিশ্চয়ই তিনি বিদেশে যেতে পারবেন না, দেশের বাইরে যেতে পারবেন না। সেই সঙ্গে তার বিরুদ্ধে যে অভিযোগগুলি হয়েছে সেটা পুলিশ যদি তদন্ত করে, সেই তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করতে হবে। বিষয়টি সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। এবং পুলিশের যে টিমটি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন, তারা বেরিয়ে আসার সময় ওই এলইডি নিয়ে তাদের কাছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা জানতে চান যে কী কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তারা এসছেন। তারাও কিন্তু মুখে কোনো কথা বলেনি, ফলে পুরো বিষয়টি ধোঁয়াশার মধ্যে রয়েছে। কিন্তু যেটা মনে করা হচ্ছে যে ওই নিরাপত্তাজনিত কারণে যে সিসিটিভির জন্য যে এলইডি স্ক্রিন বড়, সেটা কলকাতা পুলিশ নিতে এসেছিল, কারণ এই এলইডি স্ক্রিনটাও কিন্তু কলকাতা পুলিশেরই সম্পত্তি। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদার, বর্ষিয়ান তৃণমূল নেত্রী, বারাসাত থেকে তৃণমূলের সাংসদ, পেশায় চিকিৎসক, সেই কাকলি ঘোষ দস্তিদার যিনি 24 ঘন্টা আগে পর্যন্ত বারাসাত সাংগঠনিক জেলায় তৃণমূলের সভাপতি ছিলেন, তিনি তার পদ থেকে অব্যাহতি চেয়েছেন এবং তৃণমূল কংগ্রেস সেটা গৃহীত করেছে। সেই কাকলি ঘোষ দস্তিদারের পরিবর্তে বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে রাজারহাট নিউ টাউনের তাপস চট্টোপাধ্যায়কে। কিন্তু কাকলি দেবী, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত 1984 সাল থেকে ছায়াসঙ্গী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক লড়াইয়ের সাথী, বাম জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনিও মার খেয়েছিলেন, অত্যাচারিত হয়েছিলেন, সেই কাকলি ঘোষ দস্তিদারের মতো এত সিনিয়র লিডার, এত সিনিয়র সাংসদ, তিনি কেন পদত্যাগ করলেন? কাকলি দেবী সংবাদ মাধ্যমের সঙ্গে পুরোটাই খোলাখুলি বলেছেন। তার নিশানায় কে, কেন তিনি ছাড়লেন, সেটাও বিস্তারিত বলেছেন। আমি আপনাদের কাকলি ঘোষ দস্তিদারের পুরো বক্তব্যটাই শোনাবো। তবে কাকলি ঘোষ দস্তিদার কিন্তু এখনও তার দলনেত্রী বা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অত্যন্ত লয়াল, অত্যন্ত শ্রদ্ধাশীল, এবং তিনি মনে করছেন এই জায়গা থেকে যদি দলকে ঘুরে দাঁড়াতে হয় তাহলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই পারবেন। এর বাইরে কোনো ভুঁইফোড় নেতা বা কোনো ভুঁইফোড় সংস্থা, তিনি নাম হয়তো বলেননি, কিন্তু তিনি স্পষ্টতই আইপ্যাকের দিকে ইঙ্গিত করেছেন, তাদের দিয়ে এটা হবে না। কারণ তিনি বলছেন, আমি 40-45 বছর ধরে রাজনীতি করছি, একটা 22-24 বছরের মেয়ে কিংবা 22-24 বছরের ছেলে এসে আমাকে রাজনীতি শেখাবে, এটা তো হতে পারে না। এখন বিষয় হলো, তৃণমূল যদি ক্ষমতায় থেকে যেত, হয়তো কাকলি দেবী এই কথাগুলি কোনোদিনই বলতে পারতেন না। কিন্তু তিনি অবশেষে মুখ খুলেছেন এবং কাকলি দেবীর একটা আক্ষেপ, আজকে যারা তাকে কটাক্ষ করছেন, কাকলি দেবী বলছেন তারা 2011 সালের পর রাজনীতিতে এসছে, তারা বিরোধী রাজনীতিটা দেখতে পারেনি। এবং কাকলি ঘোষ দস্তিদার কখনোই বলছেন না তিনি দল ছেড়ে চলে যাচ্ছেন বা দলের সাংসদ থাকছেন না। তেনার একটি কথা, যে এই দলের একমাত্র নেত্রী হলো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি হাল ধরেন তাহলে এই দলটি ফিরতে পারবে। কোনো ভুঁইফোড় নেতা বা কোনো হঠাৎ গজিয়তার নেতা বা কোনো কোম্পানি বা কোনো সংস্থা, স্ট্র্যাটেজিক সংস্থা, তারা কিন্তু এই দলকে আর বাঁচাতে পারবে না। কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য শোনার আগে আরও একটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। ভোটের ঠিক আগে 19 এপ্রিল আচমকা আইপ্যাক তাদের সল্টলেকের অফিসটি বন্ধ করে দেয় এবং শোনা যাচ্ছিল তারা কারোর সাথে যোগাযোগ রাখছিলেন না। তাদের সংস্থার যারা কর্মী, তারা নাকি সকলেই সুইচ অফ করে রেখেছেন এবং তারপর ভোটে যা হওয়ার তাই হয়েছে। এখন তৃণমূলের বেশিরভাগ নেতা নেত্রী আইপ্যাককেই কিন্তু নিশানা করছেন। এরই মাঝে আইপ্যাক বলেছিল তারা 11ই মে থেকে নাকি অফিস খুলবে। আজ 25শে মে হয়ে গেল, তারা কিন্তু অফিস খোলেনি। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে তারা কলকাতা থেকে তাদের পাত্তারি গুটিয়ে নিয়েছেন। তাদের যারা কর্মী ছিলেন তাদের বেশিরভাগকে তারা ছাঁটাই করে দিয়েছে এবং যারা হয়তো একটু স্কিলফুল বা যাদের প্রয়োজন তাদেরকে তারা দক্ষিণ ভারতে আইপ্যাক যেসব রাজ্যে বিভিন্ন পলিটিক্যাল দলগুলোর সাথে কাজ করছে সেখানে ট্রান্সফার করেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু আইপ্যাক আর থাকছে না। এবার আপনাদের শোনাবো কাকলি ঘোষ দস্তিদার ঠিক কি বললেন, অভিমানের সুরে ঠিক কোন কথা বললেন, শুনুন। এই ভুঁইফোড় নেতারা এবং যারা কিছু কিছু 2011-র পরে মধু সংগ্রহ করতে উড়ে উড়ে এসেছে, তাদের যে কমেন্টগুলো আসছে ফেসবুকে, এটা সত্যি সহ্য হচ্ছে না। কেননা তারা জানেই না যে কার সম্বন্ধে বলছে, এবং তারা জানেই না যে বিগত কয়েক বছরে যে বৈভব, যে অস্বচ্ছতা, যে দুর্বৃত্তায়ন ঘটেছিল তাতে আমার কোনো সহমত ছিল না এবং সেটা নিয়ে আমার অনেক বাতানুবাদ হয়েছে বিভিন্ন স্তরে। এবং বিভিন্ন স্তরে যে ধরনের অনৈতিকতা ছিল
সেগুলোর সঙ্গে আমার সংঘাত হয়েছে। দলের বাইরে তো বটেই, কেননা আমি তো রাজনীতি শুরু করেছি, আপনাকে বললাম যে ধরুন 84 সালে প্রথম কাজ, এবং বিগত 5-7 বছরের এই বৈভব, এতে আমি অভ্যস্ত নই। অত্যন্ত মধ্যবিত্ত জীবন যাপন করতে অভ্যস্ত, এবং আমি মনে করি যে যদি রাজনীতি করতে হয়, সমাজসেবা করতে হয়, মানুষের জন্য কাজ করতে হয়, তাহলে নিজেকে মানুষের সঙ্গে মিলিয়ে দিতে হবে, বিলিয়ে দিতে হবে। তাহলে মানুষের যে সমাজ ব্যবস্থার মধ্যে অবস্থান, সেই অবস্থানটাকেই আমরা বিশ্বাস করি, এটা পারিবারিকভাবে করি। এবং আমি মানসিকতার দিক দিয়েও সেই লোক, তাকে যদি ফেসবুকে ছোট ছোট কেউ এইভাবে আক্রমণ করে, এটা অনুচিত, অন্যায়। তারা 2011-এ ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস, তারা দলে এসেছে, আমি তাদের চিনি, কিন্তু নিশ্চয়ই আমি জেলা খুব বেশি নয়, বিভিন্ন জায়গা থেকে কমেন্ট আসছে, আপনারা খুললেই বুঝতে পারবেন আমার ফেসবুক বা আমি এটা করতে পারি না, ফেসবুক আমি করতে পারি না, যারা করতে পারে তারা আমাকে দিচ্ছে, আমি দেখছি। সুতরাং আমি মনে করলাম যে এই অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। এবং আজকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনা, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। এই কথাটা আপনাদেরকে জানানোর জন্য আমি আপনাদের সঙ্গে আমি কথা বলিনি, কেননা কথা বলাটা খুব মুশকিল হয়ে পড়ে, ফোনে টোনে পাওয়া যায় না, উনি তো ব্যস্ত থাকেন, খুবই ব্যস্ত থাকেন, সেজন্য ওনাকে 10 বছর থেকে আর ফোনে কথা বলা যায় না। কিন্তু উনি যদি হাল ধরেন এবং উনি যেভাবে দলটাকে পরিচালনা করেছেন, যখন আমি দলে এসেছিলাম, উনি যেভাবে নিজের হাতে মানুষের কাজ করেছেন, মানুষকে সাথে নিয়ে গেছেন, আমার বিশ্বাস একমাত্র উনি পারবেন আবার এই পরিস্থিতিটাকে ভালো করতে। কিন্তু একটা হঠাৎ করে কোনো ভুইফোড় সংস্থা আসলো, তারা এসে ধমকালো, সবচেয়ে বড় কথা যে এইখানে এসে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে, আপনারা বুঝে নিন। হ্যাঁ, তাই তারা তো সারাক্ষণ ধমকাচ্ছে, কি করে পলিটিক্স করতে হবে, কি করে ভোট করতে হবে, কি করে। এবারে ভোটটা আপনি দেখুন, সারা বাংলা জুড়ে ভোটের ব্যবস্থাটা দেখুন, সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা একেবারে সর্বনাশ করে দিয়েছে। দেখুন, আমি যে বললাম যে উনি খুব ব্যস্ত ছিলেন, ইলেকশন চলছিল, তার আগেও তারা এসে মিথ্যা কথা বলেছে, বিভিন্ন মানুষকে তারা ভুল পথে চালিত করেছে। সুতরাং ধরুন একজনকে বললো আপনি যান ওইখানে গিয়ে নাচ করুন, তাহলে আপনি টিকিট পাবেন, ওইখানে গিয়ে গান করুন, আমি কথা বলছি, আপনি বুঝে নিন বাকিটা। যেভাবে তারা পরিচালনা করেছে আমার দলকে সর্বনাশ করে দিয়েছে। আপনারা কাকলি ঘোষদস্তিদার বর্ষিয়ান তৃণমূল নেত্রী, বারাসাতের বর্ষিয়ান সাংসদ, তার পুরো বক্তব্যটাই শুনলেন এবং শেষে একটি কথা তিনি বললেন খুব সিগনিফিকেন্ট, তারা কিন্তু আমার দলকে, অর্থাৎ এই আইপ্যাক বা ভুইফোর কিছু নেতা, তারা কিন্তু আমার দলকে সর্বনাশ করে দিয়েছে। পয়েন্ট টু বি নোটেড দর্শক বন্ধুরা, আমার দলকে, অর্থাৎ কাকলি দেবী কিন্তু এখনও মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের একজন সৈনিক হিসেবে কিন্তু নিজের পরিচয় দিলেন। ফলে সেই জায়গা থেকে যারা সোশ্যাল মিডিয়ায় তাকে পাল্টিবাজ বলছেন বা আরও বিরূপ মন্তব্য করছেন, তারা কিন্তু ভুল করছেন বলেই মনে করা হচ্ছে। কারণ কাকলি দেবী তিনি এতদিন ধরে পলিটিক্স করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সঙ্গী, এতদিনের সাংসদ, এত অভিজ্ঞ রাজনীতিবিদ, একজন মহিলা রাজনীতিবিদ, তিনি তার ও তার দলের বিভিন্ন বিষয় নিয়ে একদিকে যেমন অভিমানী, অন্যদিকে তেমনি এই বিপর্যয়ের পরে তিনি কিন্তু নিজের ও তৃণমূলের আত্মবিশ্লেষণ করছেন। আত্মবিশ্লেষণ করা মানে কোনো মানুষ ছোট হয়ে যায় না। আমি প্রথম দিন থেকে বলে আসছি, যারা এই সহজেই কাউকে দাগিয়ে দিচ্ছেন, এ পাল্টিবাজ, ও জার্সি বদলেছে, ও রং পাল্টেছে, এই ধারণাগুলো আপনাদের কিন্তু ভুল। যদি একটা বিপর্যয় ঘটে, যদি আপনি পরীক্ষায় ফেল করেন, আপনি কখনোই বলতে পারেন না
কোশ্চেনটা খুব শক্ত হয়েছিল, আউট অফ সিলেবাস প্রশ্ন হয়েছিল, যিনি খাতা দেখেছেন খুব শক্ত করে দেখেছেন, তাই আমি ফেল করেছি, এমন বললে আপনি জীবনে লেটার মার্কস পাওয়া তো দূরের কথা, পাস মার্কটুকু পাবেন না। সুতরাং বিপর্যয়ের মধ্যে আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ, কোথায় ভুল কোথায় ফাঁকফোকর, এটা নিয়ে আপনাকে আলোচনা করতে হবে, সেটা দলের মধ্যে হোক বা দলের বাইরে হোক। তবে দল এই বিপর্যয় থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। কিন্তু যারা মনে করছেন শুধুমাত্র কোশ্চেনটা শক্ত হয়েছিল বলে ফেল করেছেন, খাতাটা ঠিকমতো দেখা হয়নি বলে ফেল করেছেন, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছেন। অজুহাত খাড়া করে আসলে আপনি কিন্তু আপনার দুর্বলতাটাকেই প্রতিষ্ঠিত করতে চাইছেন, আখেরে এতে কারোর লাভ হবে না। সুতরাং যারা আত্মসমালোচনা করছেন বা দলের ফাঁকফোকর বা দলের ভুল ভ্রান্তিগুলো নিয়ে বিশ্লেষণ করছেন, তাদেরকে পাল্টিবাজ বা জার্সি বদলকারী ভাবার থেকে বরং প্রত্যেকে যদি আত্মসমালোচনা করেন বা দলের ফাঁকফোকরগুলো বিচার বিশ্লেষণ করে ধরার চেষ্টা করেন, তাতে আখেরে লাভ কিন্তু দলেরই হবে। দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানে শেষ করব। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।